ঠিক আছে। তো আলোচনা শুরু করি। আমাদের আজকে আ আ আলোচনা করব হচ্ছে ইমিউন সিস্টেম। এটার বেসিক যে বিষয়গুলো আছে সেইগুলো আলোচনা করব ইমিউন সিস্টেম। তো আপনারা ইমিউন সিস্টেম নিয়ে সম্ভবত এর আগে আলোচনা করা হয়নি। তো মান্নান স্যার এরপরে আলোচনা করবে। আমি যে আলোচনাগুলো করব সেগুলো খুবই ইজি ভাবে আলোচনা করব যাতে আপনাদের আ আ একদম বুঝতে সুবিধা হয় এবং আপনারা কিছুক্ষণ পরে আপনাদের ভিতরে কোশ্চেন করব। সেই কোশ্চেনের অ্যান্সার আপনারা দিবেন। হ্যাঁ? আর আমি অল্প একটু আলোচনা করব, অল্প একটু আপনাদের আবার জিজ্ঞাসা করব, সেটুকু বলবেন। তো আ সবাই মনোযোগ সহকারে শোনেন। শোনার পরে আপনাদের প্রশ্ন করব, সাথে অ্যান্সারটা দিবেন। তো ইমিউন সিস্টেমের বাংলা হচ্ছে রোগ প্রতিরোধক ব্যবস্থাপনা। হুম? যেটাকে আমরা সহজে আমরা বুঝি হচ্ছে রোগ প্রতিরোধ ক্ষমতা। তো এই রোগ প্রতিরোধ ক্ষমতা আসলে কি? হুম? তো রোগ প্রতিরোধ ক্ষমতা কিভাবে কাজ করে, কাদের বিরুদ্ধে কাজ করে সেইটা আমাদের বিষয়, বোঝার বিষয়। কার বিরুদ্ধে এই রোগ প্রতিরোধ ক্ষমতা লড়াই করে? রোগ প্রতিরোধ ক্ষমতারও একটা সীমাবদ্ধতা আছে। সে সবার বিরুদ্ধে লড়াই করে না, সবকিছুর বিরুদ্ধে লড়াই করে না। সে একটা কন্ডিশনের উপরে লড়াই করে। সেটা কি কার উপরে করে? যেরকম ব্যাকটেরিয়া, ভাইরাস, প্যারাসাইটস, ফাঙ্গাস এবং অ্যাবনরমাল সেল এই ৪ টা। এই ৪ টা হচ্ছে আমাদের দেহের ভিতরে যদি প্রবেশ করে কি? ব্যাকটেরিয়া, ভাইরাস, প্যারাসাইটস, ফাঙ্গাস এবং এন্টি আ যে অ্যান্টিজেন অর্থাৎ দেহের কোনো অংশ না, সেটা যদি আমাদের দেহের ভিতরে প্রবেশ করে, তখন আমাদের ইমিউন সিস্টেম তার বিরুদ্ধে একটা প্রতিরোধক ব্যবস্থা শুরু করে এবং অ্যাবনরমাল সেল। এখন আমাদের দেহের ভিতরে প্রতিনিয়ত অ্যাবনরমাল সেল তৈরি হয়। প্রতিনিয়ত। আমাদের যে ফুড নিউট্রিশন আলোচনা করা হইছে না? প্রতিদিন কত কোটি? ২০০ কোটির মতো হচ্ছে আ কোষ মারা যায় এবং নতুন করে তৈরি হয়। তো এই মারা যায় কেন? কোষ মারা যায় বিভিন্ন কারণে কোষগুলো অ্যাবনরমাল হয়। অস্বাভাবিক হয়ে যায়। জেনেটিক abnormalities হয়। তারপর দেহের কোষের ভিতরে অস্বাভাবিকতা দেখা দেয়। তখন আমাদের ইমিউন সিস্টেম মেরে ফেলে। না হয় অটোমেটিক ভাবে তারা ডিস্ট্রয় হয়ে যায়। এই ২ সিস্টেমের মাধ্যমে তারা নিজেরা ডিস্ট্রয় হয়ে যায়। তো এই দেহের ভিতরে কোনো অ্যাবনরমাল সেল বা খুঁত সেল মানি কোনো ধরনের খুঁত আছে তার ভিতরে। মানে হচ্ছে কোনো অংশ তাদের অকেজো। তখনই সেই সেলটা আমাদের ইমিউন সিস্টেম ড্যামেজ করে দেয়। কোনো ব্যাকটেরিয়া, ভাইরাস ভিতরে প্রবেশ করলে তাদের বিরুদ্ধে অ্যান্টিবডি তৈরি করে। তারপরে প্যারাসাইট, ফাঙ্গাস যদি প্রবেশ করে তাদের বিরুদ্ধে লড়াই ব্যবস্থা তৈরি করে। যেটা আমরা পরবর্তীতে আলোচনা করব কিভাবে তারা সেটা করছে। তো কার বিরুদ্ধে আমাদের ইমিউন সিস্টেম কাজ করে সেইটা আগে বুঝতে হবে। ব্যাকটেরিয়া, ভাইরাস, প্যারাসাইটস, ফাঙ্গাস, অ্যাবনরমাল সেল এবং অ্যান্টিজেন। অ্যান্টিজেন গুলা কি? অ্যান্টিজেন হচ্ছে আ আ মনে করেন কাটা ফুটলো দেহের ভিতরে। ওটা আমাদের দেহের অংশ না। তখন তারা সেটা ইমিউন সিস্টেমের মাধ্যমে তারা সেটাকে আ বের করার চেষ্টা করে। তার আশেপাশের এলাকাগুলো আ মা করে ইনফ্লামেশন সেখানে তৈরি করে। হুম? এই ইনফ্লামেশন তৈরি করা প্রক্রিয়াটাও হচ্ছে আমাদের ইমিউন সিস্টেমের কাজ। তারপরে দেহের ভিতরে কোনো ধরনের মা ফুড নিউট্রিশন এর কণা যদি ফুড নিউট্রিশন এর কণা না, বলতে কোনো খাবারের খন্ড যদি এক জায়গায় আ প্রবেশ করে তাহলেও এটা ইনফ্লামেশন তৈরি করে বা আমাদের বিষাক্ত পদার্থ দেহের ভিতরে যদি প্রবেশ করে বিভিন্নভাবে, সেটা কিভাবে প্রবেশ করতে পারে? নাকের মাধ্যমে, চোখের মাধ্যমে, বিভিন্ন মাধ্যমে তারা প্রবেশ করতে পারে। যখন এই চোখের মাধ্যমে, নাকের মাধ্যমে, মুখের মাধ্যমে এই অ্যান্টিজেন গুলো দেহের ভিতরে বা স্কিন কেটে যায়, পাংচার হয়ে যায়, সেখান থেকে যখন আমাদের দেহের ভিতরে কোনো পদার্থ প্রবেশ করে ব্যাকটেরিয়া, ভাইরাস, প্যারাসাইটস, ফাঙ্গাস ছাড়া অন্য যেকোনো পদার্থ, সেটা বিষাক্ত পদার্থ হতে পারে, কেমিক্যাল হতে পারে বা যেকোনো এনি কাইন্ডস অফ এলিমেন্টস যদি এই নাকের মাধ্যমে, আ মুখের মাধ্যমে, নোসের মাধ্যমে যদি প্রবেশ করে তখন আমাদের ইমিউন সিস্টেম তাদের বিরুদ্ধে লড়াই করে। এইটা আমরা সবাই কম বেশি জানি। এতক্ষণ যেটা বললাম সেটা আমরা সবাই জানি। আপনি আমি সবাই কম বেশি জানি।
এখন আলোচনার বিষয় হচ্ছে যে কিভাবে লড়াই করে? এই প্রতিরোধ ব্যবস্থাটা কিভাবে তৈরি করে সেই মেকানিজমটা আমাদের জানতে হবে। তাই না? তো আমাদের দেহের ভিতরে কি, কি মাধ্যমে ব্যাকটেরিয়া, ভাইরাস, প্যারাসাইট, ফাঙ্গাস এবং ফরেন অ্যান্টিজেন গুলো প্রবেশ করে? চোখের মাধ্যমে, নাকের মাধ্যমে, মুখের মাধ্যমে। তারপরে স্কিন ছিদ্র হয়ে গেলে, রাশ বা স্কিন থেতলে গেলে সেখান থেকে প্রবেশ করতে পারে। হাতের মাধ্যমে মানে হচ্ছে হাত তো সরাসরি প্রবেশ করে না। এই কনট্যাক্ট এর মাধ্যমে নাক মুখের কাছেই আরকি প্রবেশ করে। তারপর হচ্ছে সরাসরি রক্তে যেরকম মশায় কামড় দিলে মশার সাথে যে ব্যাকটেরিয়া ভাইরাস থাকে সেগুলো ভিতরে প্রবেশ করতে পারে। তারপর হচ্ছে কাটার মাধ্যমে, তারপর পানির ভিতরে বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া ভাইরাস, বিভিন্ন ধরনের এলিমেন্টস প্রবেশ করে। তারপর এয়ারের মাধ্যমে হচ্ছে নিঃশ্বাসের মাধ্যমে বিভিন্ন ধরনের এখন যে কোভিড-19 সেটাও তো আমাদের এয়ারের মাধ্যমে ফুসফুসে যায়, তাই না? তো এভাবে হচ্ছে প্যাথোজেন আমাদের দেহের ভিতরে প্রবেশ করে। এবার আসি, হুম? এবার আসি যে আমাদের ইমিউন সিস্টেমের ক্লাসিফিকেশন, ইমিউন সিস্টেমের শ্রেণীবিভাগ। ইমিউন সিস্টেমকে ৩ ভাগে ভাগ করা হয়েছে। ভালো করে খেয়াল করে শুনবেন। ইমিউন সিস্টেমকে ৩ ভাগে ভাগ করা হয়েছে। একটা হইছে আ ফার্স্ট লাইন অফ ডিফেন্স। তারপর হচ্ছে সেকেন্ড লাইন অফ ডিফেন্স এবং থার্ড লাইন অফ ডিফেন্স। মানে এখানে হচ্ছে বিষয়টা কিরকম যে আ পালোয়ান যদি লড়াই করে, হুম? মানে একের পর এক আসবে, একজনের পর একজন। তাহলে ১ম এ দুর্বল যে আছে তাকে পাঠায়। পাঠানোর পরে সে যদি পারে তাহলে তো ভালো। তাহলে আর ওই যারা সিনিয়র পালোয়ান তাদেরকে আর পাঠানোর প্রয়োজন হয় না। ১ম ওই মনে করেন একটা এলাকায় আ বা পুলিশ বা চোর ডাকাত আসছে। এখন ১ম এ যায় হচ্ছে আপনার কে যায়? ১ম এ যায় চকিদার। চকিদার। এখন চকিদার ওখানে বিবেচনা করে দেখে আসলে কোন ধরনের। তারা যদি সমর্থ হয় চকিদার তারা নিজেরাই হচ্ছে আ সেইটা প্রতিরোধ করার ব্যবস্থা করে। তারা যদি না পারে তারপর তারা পুলিশকে ইনফর্ম করে। পুলিশও যদি না পারে পুলিশ আসে তারপর। পুলিশ যদি না পারে তখন তারা বড় আ সেনাবাহিনী বা বড় ডিফেন্স যে বাহিনীগুলো আছে তাদেরকে কিন্তু কোস্ট গার্ড বা আম কি বলে র‍্যাব এদেরকে কিন্তু ইনফর্ম করে। এরকম ধারাবাহিকতা। অর্থাৎ কোন ধরনের সেটা বিবেচনা করে একের পর এক ডিফেন্স চলে আসে। ঠিক আমাদের এখানে হচ্ছে ইমিউন সিস্টেমকে ৩ ভাগে ভাগ করা হইছে। একটা হচ্ছে ফার্স্ট লাইন অফ ডিফেন্স, সেকেন্ড লাইন অফ ডিফেন্স এবং থার্ড লাইন অফ ডিফেন্স। ফার্স্ট লাইন অফ ডিফেন্সে কারা রয়েছে? ফার্স্ট লাইন অফ ডিফেন্সে কোনো ধরনের আমাদের দেহের কোনো ধরনের কোষ কাজ করে না। ফার্স্ট লাইন অফ ডিফেন্সে আমাদের যে হোয়াইট ব্লাড সেল রয়েছে, হোয়াইট ব্লাড সেলের কোনো ধরনের কোষ কাজ করে না। কি কাজ করে তাহলে? স্কিন কাজ করে, মিউকাস মেমব্রেন কাজ করে, স্যালাইভা কাজ করে এবং বিভিন্ন ধরনের কেমিক্যাল কাজ করে, ইউরিন, তারপর টিয়ার্স, হ্যাঁ? তারপর স্টোমাক অ্যাসিড এইগুলা কাজ করে। কিরকম? স্কিন তো যতক্ষণে ছিদ্র না হবে ততক্ষণে কিন্তু এই স্কিন থেকে দেহের ভিতরে ব্যাকটেরিয়া ভাইরাস প্রবেশ করতে পারবে না। তারপর মিউকাস মেমব্রেন কোথায়? আমি মিউকাস মেমব্রেন সম্পর্কে আগের দিন বলেছিলাম। মিউকাস মেমব্রেন হচ্ছে আমাদের জিআই ট্র্যাক্টের সব জায়গায় মিউকাস মেমব্রেন রয়েছে। তারপর নাক থেকে ফুসফুস পর্যন্ত ফুসফুসের ভিতরে আ কিন্তু মিউকাস মেমব্রেন রয়েছে যেটাকে সর্দি তৈরি হয় না? কাশি, সর্দি। কাশি সর্দি কিন্তু এক ধরনের মিউকাস। তারপর হচ্ছে আমাদের চোখের ভিতরে রয়েছে, তারপর ভ্যাজাইনার ভিতরে রয়েছে, তারপর আ মা ইসের ভিতরে টেস্টিস না সরি, প্যানিসের ভিতরে রয়েছে। এরকম মিউকাস মেমব্রেন গুলো রয়েছে। তারপর হচ্ছে স্যালাইভা মুখে যে লালা বের হয় এটার মাধ্যমে। তারপর হচ্ছে কি প্রস্রাবের মাধ্যমে এবং টিয়ার্স এর মাধ্যমে। চোখের অশ্রু এবং প্রস্রাবের মাধ্যমে। তারপর হচ্ছে স্টোমাক অ্যাসিড, হাইড্রোক্লোরিক অ্যাসিড। তো এইভাবে কিন্তু ব্যাকটেরিয়া, ভাইরাস যখন মুখ থেকে প্রবেশ করবে তখন এই স্যালাইভা, তারপরে এই গ্যাস্ট্রিক জুস যেটাকে স্টোমাক অ্যাসিড বলে, তারপর মিউকাস মেমব্রেন থেকে যে মিউকাস বের হয় এগুলো কিন্তু প্রাথমিক পর্যায়ে ব্যাকটেরিয়া, ভাইরাসকে ধ্বংস করে এভাবে। কিসের মাধ্যমে? স্কিনের মাধ্যমে, মিউকাস মেমব্রেনের মাধ্যমে। মিউকাস মেমব্রেন তো না, মিউকাস মেমব্রেন থেকে যে মিউকাস নিঃসরণ হয় তার মাধ্যমে। তারপর স্যালাইভার মাধ্যমে,
তারপর হচ্ছে এইসবের মাধ্যমে কিন্তু আমাদের দেহের ভিতরে প্রবেশ যখন করতে যায় তখন তারা বাধা দেয়। যখনই প্রবেশ করতে যায় তখনই তাদের বাধা দেয়। তখন আমাদের কোনো ইমিউন সেল কাজ করে না। যখন এই ফার্স্ট লাইন অফ ডিফেন্স ওভার করে রক্তের ভিতরে প্রবেশ করে তখন সেকেন্ড লাইন অফ ডিফেন্স স্টার্ট হয়ে যায়। ফার্স্ট লাইন অফ ডিফেন্স হচ্ছে প্রথমে কাজ করে, তারপর হচ্ছে সেকেন্ড লাইন অফ ডিফেন্স কাজ করে। আপনারা কি শুনতে পাচ্ছেন জহুরুল ভাই? হ্যাঁ, শোনা যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে। তাহলে আপনি বলেন আগে, আমাদের ইমিউন সিস্টেমকে কয় ভাগে ভাগ করেছে? 3 ভাগে ভাগ করা হয়েছে। জি জি বলেন। এটা হচ্ছে ফার্স্ট লাইন অফ ডিফেন্স, সেকেন্ড লাইন অফ ডিফেন্স এবং থার্ড লাইন অফ ডিফেন্স। ওকে, থ্যাংক ইউ। তো ফার্স্ট লাইন অফ ডিফেন্সে হচ্ছে আমাদের এভাবে হচ্ছে কোনো ধরনের কোষ কাজ করে না। কোষ না কাজ করেই আমাদের ব্যাকটেরিয়া ভাইরাসকে ধ্বংস করে কিসের মাধ্যমে? এইসবের মাধ্যমে, এই মিউকাসের মাধ্যমে। তারপর হচ্ছে এই ইউরিনের ভিতরে যে পিএইচ রয়েছে, তারপর টিয়ার্স এর ভিতর পিএইচ অর্থাৎ ক্ষারত্ব, এবং স্টোমাক অ্যাসিড, এভাবে তারা ধ্বংস করে। তারপরে হচ্ছে এই ফার্স্ট লাইন অফ ডিফেন্স ওভার করে যখন সেকেন্ড রক্তের ভিতরে যখন ব্যাকটেরিয়া ভাইরাস প্যারাসাইট ফাঙ্গাস এবং কোনো ধরনের অ্যান্টিজেন প্রবেশ করে তখন সেকেন্ড লাইন অফ ডিফেন্স চালু হয়ে যায়। তো আমরা সেকেন্ড লাইন অফ ডিফেন্স আলোচনার পূর্বে আর একটু আলোচনা করব। আমরা সেলেক্ট পরিবর্তন করি, তারপরে সেকেন্ড লাইন অফ ডিফেন্স একটু পরে আলোচনা করছি। তো ফার্স্ট লাইন অফ ডিফেন্সের কি কি মাধ্যমে প্রবেশ করে? পিএইচ, নরমাল পিএইচ। এখানে দেখেন ব্লাডে রয়েছে 7.35 থেকে 7.45 পিএস। তারপরে স্পাইনাল ফ্লুইড, এতেও রয়েছে স্পাইনাল ফ্লুইড। তারপর স্যালাইভা, গ্যাস্ট্রিক জুস, ডিউডিনাম থেকে যে জুস বের হয়। তারপর ফেস, ইউরিন, তারপর লিভারের যে বাইল নিঃসরণ হয়, গল ব্লাডার থেকে যে বাইল, গল ব্লাডার বাইল, প্যানক্রিয়াস, আই, ভ্যাজাইনা, এখান থেকে যে রসগুলো নিঃসরণ হয়, এবং রক্তের ভিতরে পিএইচ রয়েছে অর্থাৎ এক ক্ষারীয় পদার্থ। এই ক্ষারীয় পদার্থ এখানে দেখেন এই পরিমাণ দেয়া আছে। গ্যাস্ট্রিক জুস এখানে রেড রেড লাইন দেয়া আছে। গ্যাস্ট্রিকে 1 থেকে 3.50 হচ্ছে এই গ্যাস্ট্রিক জুসের পিএইচ। এত পরিমাণ ক্ষারত্ব, যেটা যেটা যদি কারো মাংসের উপরে বা চর্মের উপরে ঢেলে দেয় চর্ম পুড়ে যাবে, এরকম অবস্থা এই গ্যাস্ট্রিক জুসের। কিন্তু এই গ্যাস্ট্রিক জুসের ভিতরেও বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া ভাইরাস থাকে। হ্যাঁ, পাইলোরিক ব্যাকটেরিয়া, যেটা ওই পেপটিক আলসার তৈরি করে, সেই গ্যাস্ট্রিক জুসের ভিতরে থাকে। তাহলে মনে করেন কি পরিমাণ ওরা প্রোটেকশন নিয়ে থাকে ওই ব্যাকটেরিয়া ভাইরাস। তো ওটা ওটা অবশ্য অন্য সিস্টেম আছে, ওখানে গ্রো করে। আমাদের পিএইচ লেভেল যখন কম থাকে, কারো কারো পিএইচ লেভেল, এখানের যে পিএইচ লেভেল অনেক কম থাকে কারো কারো, যারা অনিয়ম করে, অনেকে গ্যাস্ট্রিকের ওষুধ খায় না, গ্যাস্ট্রিকের ওষুধ যখন খায় তখন এই পিএইচ লেভেলটা স্বাভাবিক হয়ে যায়, একদম পিএইচ তেমন থাকে না, ক্ষারত্ব পদার্থ থাকে না, তখন ওই ব্যাকটেরিয়া ভাইরাসগুলো গ্রো করতে পারে। হুম, আপনি চিন্তা করতে পারেন, আপনাকে প্রশ্নই আসতে পারে যে এত যদি ক্ষারত্ব পদার্থ হয় গ্যাস্ট্রিক জুস, তাহলে পেটের ভিতরে এত ব্যাকটেরিয়া ভাইরাস থাকে কেমন? ওই কারণে শুধুমাত্র ওই গ্যাস্ট্রিকের বিভিন্ন ধরনের ওষুধ খায়। হ্যাঁ, ওষুধ খায়, তারপর বিভিন্ন ধরনের যখন অ্যান্টিবায়োটিক, সরি, বিভিন্ন ধরনের যখন ওই গ্যাস্ট্রিকের মেডিসিন গুলো খাওয়া হয় তখন এই নিউট্রাল হয়ে যায়। এই দীর্ঘদিন ধরে গ্যাস্ট্রিকের ওষুধ খেলে আমাদের এই পিএইচ লেভেল আস্তে আস্তে বাড়তে থাকে। 3.50 আছে, এর থেকে আরো সেটা বাড়তে থাকে। তখন গ্যাস্ট্রিক জুসের অত খারত্ব থাকে না, তখন এই পেটে বিভিন্ন ধরনের সমস্যা হয়। তাই রোগী যারা আছে বা আপনার আশেপাশে, আগে নিজের ফ্যামিলি নিজে মেনটেন আগে করতে হবে। কোনো স্বাভাবিক কারণে আপনারা গ্যাসের ওষুধ খাবেন না, গ্যাস্ট্রিকের ওষুধ খাবেন না। ওর পেটের উপর ছেড়ে দেন, একটু যদি ব্যথা হয়, একটু যদি গ্যাস গ্যাস ভাব হয়, হোক, ও আপনা আপনি ঠিক হয়ে যাবে কয়েকদিন পরে। হ্যাঁ, ও কয়েকদিন পরে ও স্বাভাবিক করে নিবে, কিন্তু এটা খাবেন না। তো এই হচ্ছে আমাদের ফার্স্ট লাইন অফ ডিফেন্স। এভাবে আমাদের ব্যাকটেরিয়া ভাইরাস দেহের ভিতর প্রবেশ করতে গেলেই এই মাধ্যমে তারা তাদেরকে আক্রমণ করে মেরে ফেলে। এবারে আসি সেকেন্ড লাইন অফ ডিফেন্স, তাই না? সেকেন্ড লাইন অফ ডিফেন্স আলোচনার পূর্বে আমাদের জানা দরকার সেকেন্ড লাইন অফ ডিফেন্সে যে কোষগুলো কাজ করে, হোয়াইট ব্লাড সেল। হোয়াইট ব্লাড সেল সম্পর্কে আমাদের একটু জানতে হবে, বেসিক।
যেটা আমরা কম্পোজিশন অফ ব্লাড সম্পর্কে আগে পড়েছি একবার, সেটা রিভিশন দেই। আমাদের রক্তকে দুই ভাগে ভাগ করেছে, তাই না? এই রক্তকে দুই ভাগে ভাগ করেছে, একটা হচ্ছে ব্লাড প্লাজমা আর একটা হচ্ছে ব্লাড সেল। রক্তকে দুই ভাগে ভাগ করেছে, ব্লাড সেল এবং ব্লাড প্লাজমা। ব্লাড প্লাজমা থাকে 55% এবং ব্লাড সেল থাকে হচ্ছে 45%। এখানে আমি একটু জুম করি। এখানে দেখেন, প্লাজমা হচ্ছে 55% এবং ব্লাড সেল হচ্ছে 45%। তো এখন 55 এটা বাদ, এটা নিয়ে আলোচনা করব না, আমরা 45 নিয়ে আলোচনা করব। শুধুমাত্র সেল, সেল থাকে 45%। তো এই 45%-এর ভিতরে 45%-এর ভিতরে আপনার যে রেড ব্লাড সেল, এই রেড ব্লাড সেল থাকি হচ্ছে 44%। এই 44%, 45%-এর ভিতরে 44%ই থাকে হচ্ছে আপনার রেড ব্লাড সেল, আর বাকি থাকে 1%। সেই 1% থাকে হচ্ছে হোয়াইট ব্লাড সেল এবং প্লাটিলেট। হোয়াইট ব্লাড সেল এবং প্লাটিলেট থাকে শুধুমাত্র 1%। তাহলে কত পরিমাণ? রক্তের প্রায় 200 ভাগের 1 ভাগ হচ্ছে হোয়াইট ব্লাড সেল থাকে, বা 100 ভাগের 1 ভাগ থাকে হচ্ছে হোয়াইট ব্লাড সেল। তাহলে কতটা কম পরিমাণ এই হোয়াইট ব্লাড সেল থাকে। তাহলে এটা এটা যে আমাদের যে টোটাল কাউন্ট, যে টেস্ট রিপোর্ট দেয়া হয়, টোটাল কাউন্ট, টিসি, ডিসি। টিসি মানে টোটাল কাউন্ট, ডিসি ডিফারেনশিয়াল কাউন্ট। তো এই টিসি যখন দেওয়া হয় টোটাল কাউন্ট, তখন সেখানে 5 থেকে 10,000 বা কোনো কোনো জায়গায় হচ্ছে 4 থেকে 11,000 নর্মাল কাউন্ট ধরা হয়। এটা হচ্ছে হোয়াইট ব্লাড সেল। তো হোয়াইট ব্লাড সেল সেই 1%-এর ভিতরে কি কি আছে? নিউট্রোফিল, ইওসিনোফিল, ব্যাসোফিল, মনোসাইট, লিম্ফোসাইট। এই 5টি কোষ। কি কি? নিউট্রোফিল, ইওসিনোফিল, ব্যাসোফিল, মনোসাইট এবং লিম্ফোসাইট। তো আমরা এই লিম্ফোসাইট নিয়ে এখন কথা বলবো, শুধুমাত্র লিম্ফোসাইট নিয়ে কথা বলবো, যেহেতু আজকে ইমিউন সিস্টেম আলোচনা। তো এই হোয়াইট ব্লাড সেল কোনটা কত পার্সেন্টেজ থাকে সেটা আমাদের আগে জানা দরকার। যে আসলে আমরা এই হোয়াইট ব্লাড সেল নিয়ে কথা বলবো বা ইমিউন সিস্টেম নিয়ে কথা বলবো, আমাদের জানা দরকার যে রক্তের ভিতর, তো আমরা জানলাম যে রক্তের ভিতরে যে 100%-এর 1 ভাগ, 100 ভাগের 1 ভাগ থাকে হচ্ছে হোয়াইট ব্লাড সেল। সেই হোয়াইট ব্লাড সেলকে আবার 5 ভাগে ভাগ করেছে, নিউট্রোফিল, ইওসিনোফিল, ব্যাসোফিল, মনোসাইট এবং লিম্ফোসাইট। এক ভাগ করে আবার 5টা ভাগে ভাগ করা হয়েছে। 5 ধরনের কোষ বলা হয়। তো এখানে সবচেয়ে বেশি থাকে হচ্ছে নিউট্রোফিল। নিউট্রোফিল থাকে হচ্ছে 50 থেকে 70%। আপনারা যে টেস্ট রিপোর্ট গুলো দেখবেন সেখানে এইগুলা লেখা আছে। নিউট্রোফিল থাকে 50 থেকে 70% এবং ইওসিনোফিল থাকে 0 থেকে 3%। নরমাল, এগুলো কিন্তু নরমাল। ব্যাসোফিল থাকে 0 থেকে 1%। লিম্ফোসাইট থাকে 20 থেকে 40%। সাধারণত 20, 22, 23 এরকম সাধারণত রক্তে থাকে। হ্যাঁ, 40-এর ভিতরে সেটাকে নরমাল বলা যেতে পারে। এবং মনোসাইট থাকে 2 থেকে 6%। 2 থেকে 6%। তাহলে আমরা পার্সেন্টেজটা বুঝলাম। নিউট্রোফিল হচ্ছে সবচেয়ে বেশি থাকে, তারপরে থাকে হচ্ছে লিম্ফোসাইট। এটা মনে রাখবেন, নিউট্রোফিল থাকে সবচেয়ে বেশি, তারপরে হচ্ছে লিম্ফোসাইট। আর বাকিগুলো হচ্ছে 1 থেকে 3, 0 থেকে 1, 2 থেকে 6, এগুলো কম কম থাকে। কিন্তু বেশি থাকে হচ্ছে নিউট্রোফিল, তারপরে থাকে লিম্ফোসাইট। আচ্ছা, ঠিক আছে, আমরা এবার নেক্সটে যাই। এবার এবার একটু কঠিন, কিরকম? যে এই যে হোয়াইট ব্লাড, কারণ আমরা ইমিউন সিস্টেম, কঠিন হলে আমাদের কষ্ট করে একটু মুখস্থ রাখতে হবে এই বিষয়টা। আপনাদের নেক্সট ডে আমি যদি আলোচনা হয়, আমি তখন কিন্তু আপনাদের মৌখিকভাবে জিজ্ঞাসা করব এই কোষের নামগুলো। হুম, এই নিউট্রোফিল, ইওসিনোফিল, ব্যাসোফিল, মনোসাইট, লিম্ফোসাইট, এটা তো নাম আছেই, এটাকে আবার আলাদাভাবে ভাগ করা হয়েছে। সেটা, এই 5টা তো আমরা নাম জানি, তাই না? এই 5টার ভিতরে একটু আবার ভাগ করেছে, বেশি না, অল্প একটু। সেই অল্প একটুটা কিরকম? আমাদের নিউট্রোফিল নিউট্রোফিলই, এর কোনো আর অতিরিক্ত নাম নেই। তার ইওসিনোফিল ইওসিনোফিলই। কিন্তু ব্যাসোফিলের আর একটা নাম আছে মাস্ট সেল। ব্যাসোফিলের আর একটা জাত, এটাকে বলে না, ওই রাম ছাগল, দেশি ছাগল, বিভিন্ন ছাগলের প্রজাতি আছে না,
সেরকম হচ্ছে, বা বিভিন্ন একই জাতের দুই ধরনের, সেই রকম হচ্ছে আপনার এই ব্যাসোফিলের আরেকটা জাত হচ্ছে মাস্ট সেল। কাজ হচ্ছে কাছাকাছি, প্রায় একই কাজ করে। কি কাজ করে সেটা আমি একটু পরে আলোচনা করছি, আগে এইটুকু আপনারা জানেন। তো ব্যাসোফিলের আরেকটা কোষের নাম হচ্ছে মাস্ট সেল। এবং মনোসাইটরে দুই ভাগে ভাগ করা হয়েছে। আমি গতদিন আলোচনায় কিন্তু আমি আলোচনা করছি ইনফ্লামেটরি বাউল ডিজিজে মনোসাইটরে দুই ভাগে ভাগ করেছে, ডেনড্রাইটিক সেল এবং ম্যাক্রোফেজ। এই কোষ দুইটা নিয়ে আমি বিস্তারিতও বলেছি আগের দিন, আপনারা মনে করেন। তো মনোসাইটকে দুই ভাগে ভাগ করেছে, ডেনড্রাইটিক সেল এবং ম্যাক্রোফেজ। ডেনড্রাইটিক সেল এবং ম্যাক্রোফেজ, এটাকে বলে মনোসাইট। কেউ যদি বলে যে ম্যাক্রোফেজ, তাহলে ম্যাক্রোফেজ কোন গ্রুপে? মনোসাইটের গ্রুপে। আমাদের মোট যে পাঁচটা কোষ, এই পাঁচটা কোষ মাথায় রাখতে হবে। কি কি? নিউট্রোফিল, ইওসিনোফিল, ব্যাসোফিল, মনোসাইট এবং লিম্ফোসাইট, এই পাঁচটা মাথায় রাখতে হবে। তবে এই পাঁচটাকে আবার মনোসাইটকে দুই ভাগে ভাগ করা হয়েছে। ব্যাসোফিলের আরেকটাকে বলা হয় মাস্ট সেল, এবং ইওসিনোফিলি, এটার কোনো আর কি অন্য কোনো জাত নাই। নিউট্রোফিল। কিন্তু এখানে একটু ভেজাল হয়ে গেছে। কি ভেজাল হয়ে গেছে? লিম্ফোসাইট। আমরা লিম্ফোসাইট তো একটা, এখানে মনোসাইটকে দুই ভাগে ভাগ করা হয়েছে, কিন্তু লিম্ফোসাইটকে অনেক ভাগে ভাগ করা হয়েছে। এইটা একটু আপনাদের জন্য মনে রাখা কঠিন হয়ে যাবে, কিন্তু কয়েকবার যদি দেখেন, কয়েকবার যদি পড়েন, তাহলে মনে রাখা যাবে। তবে একটু আপনাদের চর্চা করতে হবে, একটু কয়েকবার বের করতে হবে, একবারে মুখস্থ হবে না, কয়েকবার মুখস্থ করতে হবে। তো লিম্ফোসাইটকে দুই বা তিন ভাগে ভাগ করেছে প্রধানত। প্রথমে লিম্ফোসাইটকে প্রধানত তিন ভাগে ভাগ করা হয়েছে। কি সেল? বি সেল, টি সেল এবং এনকে সেল। বি সেল, টি সেল, এনকে সেল। এনকে সেলে হয় ন্যাচারাল কিলার সেল, ঠিক আছে? তারপর আবার এই টি সেলকে আলাদা আলাদা ভাগ করেছে। কি কি? প্লাজমা সেল, মেমোরি সেল, ঠিক আছে? এই বিষয়গুলো নিয়ে এই নিচে যেগুলা, এগুলোর ভিতর আমি যাচ্ছি না এখন, শুধুমাত্র নামগুলো আমি একবার দেখালাম। এরপরে যখন এই বিষয় লিম্ফোসাইট নিয়ে বিস্তারিত আলোচনা করব, তখন আমি বিস্তারিত বলবো। এখন শুধুমাত্র আপনারা দেখে রাখেন এইটুকু। তো যাই হোক, আমরা পরের আলোচনা সেকেন্ড লাইন অফ ডিফেন্স আলোচনা করব। তো ওই সেকেন্ড লাইন অফ ডিফেন্স আলোচনা করার জন্য এই বিষয়টা একটু জানা দরকার, তাই আমরা জানলাম। তো চলেন নেক্সট আমরা ফার্স্ট লাইন অফ ডিফেন্স তো আলোচনা করলাম, এবং সেকেন্ড লাইন অফ ডিফেন্সে যাই। ফার্স্ট লাইন অফ ডিফেন্স শেষ, এবার সেকেন্ড লাইন ডিফেন্স। তো এই এখানে আবার এই ইমিউন সিস্টেমকে তো আমরা তিন ভাগে ভাগ করেছে, আহ, কিন্তু এই ইমিউন সিস্টেম এর দুইটা ভাগ, আলাদা ভাগ, যেটাকে বলা হয় সহজাত এবং অর্জিত, ইনার্ট এবং অ্যাকুয়ার্ড। ইনার্ট বলা হয় হচ্ছে আমরা সবার ভিতরে এই যে ইমিউন সিস্টেমটা আছে সহজাত, ইনার্ট, এটা সবার ভিতরে আছে। আপনার, আমার, ছোট বাচ্চার, বৃদ্ধ, সবার ভিতরে আছে। কিন্তু এই অ্যাকুয়ার্ড ইমিউনিটি, এইটা সবার ভিতরে নাই। এইটা সবার ভিতরে নাই। যে যতটা ইমিউন সিস্টেমকে অ্যাক্টিভ করবে, সক্রিয় করবে, তার এই অ্যাকোয়ার্ড ইমিউনিটি তত বৃদ্ধি পাবে। আমি সেই দিন একটা লাইভ প্রোগ্রামে অংশগ্রহণ করেছিলাম হাবিব সাহেবের সাথে। তো সেখানে বলেছিলাম যে আমাদের যে বেশিরভাগ মানুষ যে সাধারণত জ্বর সর্দি হলেই আম, বাজারে গিয়ে মেডিসিন খেয়ে ফেলে, সাথে সাথে ইমিউন সিস্টেমকে অ্যাক্টিভ হওয়ার সময় দেয় না। ও, তো এই অ্যাক্টিভ যখন হয়, তখন সেটা অর্জিত হয়। হুম। তো এটা হচ্ছে থার্ড লাইন অফ ডিফেন্স। আমরা তো থার্ড লাইন অফ ডিফেন্সে যাইনি। তো থার্ড লাইন অফ ডিফেন্স পরে আলোচনা করব। আপনারা কি শুনতে পাচ্ছেন, না আমি একা একা আলোচনা করছি? না, শুনতে পাচ্ছি আমরা সব। ওকে, থ্যাংক ইউ। তো আমরা ফার্স্ট লাইন অফ ডিফেন্স তো আলোচনা করলাম, থার্ড লাইন অফ ডিফেন্স সবার শেষে আলোচনা করব, এটা একটু কঠিন। তো আমরা সেকেন্ড লাইন অফ ডিফেন্সে আসি। সেকেন্ড লাইন অফ ডিফেন্সে রয়েছে কি? নিউট্রোফিল, এই ম্যাক্রোফেজের আরেকটা নাম কি? ব্যাসোফিল। ব্যাসোফিলের জাত বলা হয় ম্যাক্রোফেজ। তা আমি কি বললাম? হ্যাঁ, মনোসাইট, সরি, মনোসাইট। মনোসাইটের আরেকটা হচ্ছে এটা হচ্ছে ম্যাক্রোফেজ হচ্ছে মনোসাইটের, মনোসাইটকে দুই ভাগে ভাগ করা হয়েছে, ম্যাক্রোফেজ এবং ডেনড্রিটিক সেল। হ্যাঁ, তো এই কারণে মনে রাখবেন, ম্যাক্রোফেজ হচ্ছে মনোসাইট। তো নিউট্রোফিল, ম্যাক্রোফেজ, ব্যাসোফিল, ইওসিনোফিল এবং এনকে সেল, ন্যাচারাল কিলার সেল,
এখানে দেখেন একটু আগে ন্যাচারাল কিলার সেল বললাম আমি, লিম্ফোসাইটের ভিতরে যে একটা আছে ন্যাচারাল কিলার সেল সেটা এখানে। তো এই 5টা সেল হচ্ছে হচ্ছে ইনাট ইমিউনিটি। এই ইনাট ইমিউনিটির বৈশিষ্ট্য কি সেটা আপনাদের আগে বুঝতে হবে। ইনাট ইমিউনিটির বৈশিষ্ট্য হচ্ছে সে কোনো বিচার বিবেচনা না করে সামনে যে ব্যাকটেরিয়া, ভাইরাস, প্যারাসাইটস, ফাঙ্গাস, অ্যাবনর্মাল সেল থাকবে সরাসরি তাকে আক্রমণ করবে। এই ইনাট ইমিউনিটির বৈশিষ্ট্য হচ্ছে সে কোনো শত্রু আসলেই তাকে সরাসরি আক্রমণ করবে। কিন্তু এই যে অর্জিত ইমিউনিটি, এ ব্যাকটেরিয়া, ভাইরাস, প্যারাসাইট, ফাঙ্গাস দেহের ভিতরে ঘোরাঘুরি করবে, এ কিচ্ছু বলবে না, এ কিচ্ছু বলবে না, এ কোনো আক্রমণই করবে না, এ এর মতো থাকবে, এ কোনো টেরই পায় না এরকম মনে হচ্ছে, যতক্ষণ না একে ইনফরমেশন দেওয়া হবে। মানে আমি একটু আগে বললাম না আলোচনার প্রথমে, যখন গ্রামে গ্রামে যখন চোর ডাকাত আসে তখন চকিদার যায়, চকিদার যদি পারে তাহলে ভালো, না পারলে পুলিশে জানায়, পুলিশ যদি না পারে তখন জানা হচ্ছে সেনাবাহিনীকে। তখন কি করে সেনাবাহিনী? ট্যাঙ্ক নিয়ে আসে, তারপরে হেলিকপ্টার নিয়ে আসে, তারপর হচ্ছে বিমান নিয়ে আসে। ওরা 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 আসে সবার শেষে। ওরা আসে কখন? যখন বড় কোনো বিপর্যয় হয় তখন। তো এই যে অ্যাকোয়ার ইমিউনিটি, যেটাকে লিম্ফোসাইট বলা হয়, এই লিম্ফোসাইট হলো হচ্ছে দামিও। এরা হচ্ছে দেশের সবচেয়ে উঁচু পর্যায়, যেরকম মেজর, জেনারেল, তারপর বড় পর্যায়ে যারা আছে ঠিক এরা হচ্ছে রাজার মতো। এরা রিল্যাক্সে বসে থাকে, এদের কোনো কাজ নাই। যখন দেহ বিপর্যয়ে চলে যায় তখন এদের কাছে যখন ইনফরমেশনটা পাঠানো হয় তখন এরা আসে, খুব বড় পরিসরে আসে, ছোট পরিসরে এরা আসে না, আসলে বড় পরিসরে আসে। তো এদের এদের কাছে খুবই কম আসে। তার আগেই হচ্ছে এই ফার্স্ট লাইন অফ ডিফেন্স, সেকেন্ড লাইন অফ ডিফেন্স এরা কাজ সেরে নেয়। যখন এরা এই দুইজন ফার্স্ট লাইন অফ ডিফেন্স, সেকেন্ড লাইন অফ ডিফেন্স না পারে তখন আসে থার্ড লাইন অফ ডিফেন্সে। হ্যাঁ, তো এই সেকেন্ড লাইন অফ ডিফেন্সে কে কে আছে? নিউট্রোফিল, ম্যাক্রোফেজ, ব্যাসোফিল, ইওসিনোফিল এবং ন্যাচারাল কিলার সেল। এখন আমরা এই কোষ যে 5টা কিভাবে কাজ করে সেই বিষয়টা নিয়ে আমরা প্রথমে জানব। হ্যাঁ, প্রথমে জানবো কি নিউট্রোফিল কিভাবে কাজ করে, ম্যাক্রোফেজ কিভাবে কাজ করে, ব্যাসোফিল কিভাবে কাজ করে, এই কোষ 5টা সম্পর্কে জানবো। এই 5টা কোষ জানার পরে তখন সবার শেষে আসবো হচ্ছে এই যে মেজর জেনারেল যে যুদ্ধ সবচেয়ে হায়ার যে কাজবাজ করে, যারা খুব দামিও কাজবাজ করে, এদের কাছে পরে আসবো। আমরা আসলে প্রথমে স্বাভাবিকগুলো জানি। তো স্বাভাবিকগুলো জানার জন্য এই 5টা কোষ সম্পর্কে আমরা প্রাথমিকভাবে একটু জানবো এই সম্পর্কে, যে এরা কিভাবে কাজ করে। প্রথমে আসি নিউট্রোফিল। আমি একটু আগে যে বললাম কোনটা কত পার্সেন্টেজ থাকে, তাই না? তো সবচেয়ে বেশি থাকে কে? নিউট্রোফিল, 50 থেকে 70%। এখানে 60 থেকে 70% আছে, কোনো কোনো টেস্ট রিপোর্টে এরকম লেখা থাকে, কোনো কোনো জায়গায় 50 থেকে 70% লেখা থাকে। তাহলে সবচেয়ে বেশি থাকে নিউট্রোফিল। দেখবেন দাবার কুটিতে, দাবা খেলা না, দাবা খেলি যখন, দাবা খেলা, দাবার সামনের যে সৈনিক থাকে, সবগুলো সৈনিক থাকে না, সেই আর পিছনে থাকে হচ্ছে এমপি, মিনিস্টার, তারপর হচ্ছে ঘোড়া, সব থাকে পিছনে। সামনে থাকে কারা? সামনে থাকে হচ্ছে সাধারণ সৈনিক, তাদেরকে সামনে সামনে নিয়ে যায় যাতে পিছনে পিছনে যারা আছে দামিও ব্যক্তিরা তাদেরকে যেন আক্রমণ না করতে পারে। ঠিক আমাদের এই নিউট্রোফিলকে বলা হয় আমাদের দেহের সৈনিক, সাধারণ সৈনিক। হ্যাঁ, উঁচু পর্যায়ের সৈনিক না, এরা হচ্ছে সাধারণ সৈনিক। এদের বৈশিষ্ট্য হচ্ছে এরা ব্যাকটেরিয়া, ভাইরাস পেলেই সাথে সাথে এরা তাদেরকে গিলে ফেলে। কিভাবে গিলে ফেলে? এদের লম্বা হাতলের মতো আছে, হাতল দিয়ে তারা ভিতরে ঢুকায় নেয় ব্যাকটেরিয়া, ভাইরাসকে। ঢুকায় নিয়ে ওই কোষের ভিতরে যে লিকুইড পদার্থ আছে, যে এনজাইমগুলো রয়েছে, সেই এনজাইমগুলো তাদেরকে ঢেলে দেয় ব্যাকটেরিয়া, ভাইরাসের গায়ে। তখন সেই ব্যাকটেরিয়া, ভাইরাস মারা যায় সরাসরি। কোনো ব্যাকটেরিয়া, ভাইরাস পেলেই নিউট্রোফিল কি করে? তাদেরকে ধরে গিলে ফেলে এবং তাদের দেহের ভিতরে নিয়ে যায়। তো এই নিউট্রোফিল হচ্ছে 5 ঘন্টা থেকে 135 ঘন্টা জীবিত থাকে। এরপরে ব্যাকটেরিয়া মারতে পারুক
আর না মারতে পারবো, সে আপনা আপনি ডিস্ট্রয় হয়ে যায়, আপনা আপনি সে মরে যায়, আবার তৈরি হতেই থাকে হতেই থাকে হতেই থাকে। এগুলো কোথায় তৈরি হয় কেউ কেউ বলতে পারেন যে আমাদের হোয়াইট ব্লাড সেল কোথায় তৈরি হয়? কেউ একজন বলেন তো, হোয়াইট ব্লাড সেল কোথায় তৈরি হয়? এতজন মানুষ একজনে যদি না বলতে পারেন তাহলে লজ্জা লজ্জা। বনের মধ্যে তৈরি হয়, তারপর হচ্ছে আমাদের যে প্লাজমার মধ্যেও তো থাকে। হুম হুম, হুম। ঠিক, আমাদের রক্ত তৈরি হয় কিন্তু আমাদের হাড়ের ভিতরে, বোনস, হাড়ের ভিতরে, হাড়ের মজ্জায়, হ্যাঁ, বোন ম্যারো যাকে বলে, হাড়ের ভিতরে তৈরি হয়। কিন্তু সেটা ম্যাচুরিটি অর্জন করে অন্য অন্য জায়গায় গিয়ে। কোথায় গিয়ে সেটা কেউ কি বলতে পারবেন? কোথায় গিয়ে ম্যাচুরিটি অর্জন করে? আর আমাদের ইমিউন সিস্টেমের বাসস্থান কোথায় বলতে পারবেন কেউ? ইমিউন সিস্টেম কোথায় বাস করে বেশিরভাগ? দেখি কে বলতে পারে। সেলের মধ্যে থাকে না, সেলের তো ইমিউন সিস্টেম থাকে। না, ইমিউন সিস্টেম মানে হচ্ছে এটাও তো একটা কোষ, কিন্তু এরা কোথায় বসবাস করে, এদের বাড়ি গাড়ি কোথায়, সেটা কি বলতে পারবেন? না, আমি বলি তাহলে, টাইম ওভার হয়ে গেছে, বলতে পারবেন না। সেটা হচ্ছে আমাদের লিম্ফেটিক সিস্টেমের ভিতরে, লিম্ফ ভ্যাসেলস, লিম্ফ নোড, স্প্লিন। আমাদের দেহের সবচেয়ে বড় লিম্ফেটিক যে গ্ল্যান্ডটা রয়েছে, যে লিম্ফ নোড রয়েছে, সেটা হচ্ছে স্প্লিন, প্লিহা, এটা সবচেয়ে বড়। তারপরে হচ্ছে থাইমাস, তারপরে এই থাইমাস স্প্লিন হচ্ছে দেহের সবচেয়ে বড় আর কি নোড। তারপরে হচ্ছে আপনার দেহের বিভিন্ন প্রায় 600-র উপরে হচ্ছে নোড আছে বিভিন্ন জায়গায় দেহের। এবং লিম্ফেটিক ভ্যাসেলস, যে লিম্ফেটিক নালী যে রয়েছে, লসিকা নালী, এর ভিতরে কিন্তু এই ইমিউন সিস্টেম গুলো থাকে এবং সেখানে ডেভেলপ করে। বেশিরভাগই ডেভেলপ করে সেখানে, সেল ডেভেলপমেন্ট হয়, হ্যাঁ, ম্যাচুরিটি অর্জন করে। তো এই, যাই হোক, আমরা এখন নিউট্রোফিল থাকে 60 থেকে 70%। এরা হচ্ছে সাধারণ সৈনিক। এরা জন্মগ্রহণ করার 5 থেকে 135 ঘন্টা বেঁচে থাকে। এরা কি করে, ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ার মাধ্যমে ব্যাকটেরিয়া এবং ভাইরাসকে গিলে ফেলে তাদেরকে মেরে ফেলে। কতগুলো ব্যাকটেরিয়া ভাইরাস মেরে ফেলার পরে এ নিজেই তাদেরকে সহ একসাথে মারা যায়, নিজেও মরে, আত্মহত্যা, যেরকম আত্মহত্যা করে না, যে শত্রুকেও মারে নিজেও মারা যায়, ঠিক সেরকম আত্মহত্যা করে, শত্রুকে মেরে মেরে ফেলে ও নিজেও মারা যায়। এটা হচ্ছে নিউট্রোফিলের বৈশিষ্ট্য। এটা হচ্ছে ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়া, কোনো বিচার বিবেচনা নাই, সামনে পেলেই তাকে গিলে ফেলবে। এটা হচ্ছে নিউট্রোফিলের বৈশিষ্ট্য। তো আমরা যাই নিউট্রোফিলের পরে কি আছে। নিউট্রোফিল, নিউট্রোফিল কিভাবে কাজ করে সেটা আমাদের মেকানিজমটা একটু জানা দরকার। আসলে দেহের ভিতর একটা ব্যাকটেরিয়া ভাইরাস প্রবেশ করলেই যে সেখানে ইমিউন সিস্টেম কাজ করবে এমন কোনো কথা না। হুম, দেখবেন একটা কাটা জায়গা ফুটা হয়ে গেছে, ছিদ্র হয়ে গেছে, সেই ছিদ্রের আশেপাশে তখন কিন্তু সেখানে রেডনেস হয়ে যায়, গরম হয়ে যায়, তারপরে হচ্ছে সেখানে রক্ত চলাচল বেড়ে যায়, তারপর সেখানে পুঁজ তৈরি হয়। এটা আপনা আপনি হয় না, এটার ভিতরে একটা মেকানিজম রয়েছে। সেই মেকানিজমটা কি সেইটা আমরা একটু আলোচনা করব। মনে করেন আপনার হাতের তালুতে বা হাতের একটা আঙুলে কাটা ফুটলো, কাটা ফোটার পরে সেখানে কিছু বাহিরের পদার্থ, কাটার ভিতরে বিভিন্ন ধরনের ময়লা টয়লা থাকে না, মাটি থাকে, ধুলা থাকে, এই সেই থাকে, ব্যাকটেরিয়া ভাইরাস থাকে, অনেকগুলো সহ কাটাটা আপনার আঙুলের মাথায় পুঁতে গেল। পুঁতে যাওয়ার সাথে সাথে সেখানে তো আমাদের সমস্ত দেহে তো আর্টারি, ভেইন এবং ক্যাপিলারি রয়েছে। ক্যাপিলারি কি আপনারা একটু বলেন তো, যে কোনো একজন। একা একা আলোচনা করতে ভালো লাগে না, মাঝে মধ্যে প্রশ্ন করলেও ভালো লাগে। ক্যাপিলারিস কি বলেন তো? ক্যাপিলারি কে বলতে পারবেন? কৈশিক জালিকা। হ্যাঁ, কৈশিক জালিকা, এটা আরেকটু বলেন, আরেকটু বলেন, ক্যাপিলারি কৈশিক জালিকা। কোষের কোষের মধ্যে যেই যার মানে যেই ভেইন বা যেই আর্টারির মাধ্যমে অক্সিজেন আর নিউট্রিশন পৌঁছায়, হুম আর সেখান থেকে কার্বন ডাই অক্সাইড বা বর্জ্য পদার্থগুলো যেভাবে শিরার মাধ্যমে হুম হুম হুম, মানে হ্যাঁ, এই কৈশিক জালিকার মাধ্যমে জি জি জি, ফিরে আসে, হুম ওইটাকেই বলে হুম, ক্যাপিলারিজ বা কৈশিক জালিকা। কৌশিকা, জি। এর চেয়ে সহজ উত্তর আপনি খুব ভালো করেই বলেছেন। এর চেয়ে ভালোভাবে বলা যায় কি করে, যে আর্টারি এবং ভেইনের
আর্টারি এবং ভেইনের কেন্দ্রস্থল। আমাদের এক পাশ থেকে অক্সিজেন যুক্ত রক্ত আসে আর এক পাশ থেকে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত আসে, তাই না? তো এই মাঝখানে একদম কেন্দ্রস্থল হচ্ছে ক্যাপিলারি বলা হয়। সেই ক্যাপিলারির ভিতরে থাকে বিভিন্ন কোষ। সেই কোষের ভিতরে এক পাশ থেকে অক্সিজেন যুক্ত রক্ত দেয়, নিউট্রিশন দেয়, অন্য পাশ থেকে হচ্ছে সেই কার্বন ডাইঅক্সাইড বের করে সেটা আবার ফুসফুসে আবার আসে। এটা বলে ক্যাপিলারিস। যাই হোক, তো এই ক্যাপিলারিসের আশেপাশে যখন এই কাঁটাটা ফুটে যায়, তখন সেই ক্যাপিলারির ভিতরে থাকে কি নিউট্রোফিল। নিউট্রোফিল থাকে, ম্যাক্রোফেজ থাকে। তারা তখন করে কি, এই যে এইটা মনে করেন ব্লাড ভেসেলস, এই ব্লাড ভেসেলস এর ফাঁকা থেকে এই কোষ, প্রত্যেকটা কোষ, এই প্রত্যেকটা কোষের ফাঁকা থেকে এরা হচ্ছে, এই নিউট্রোফিলের বৈশিষ্ট্য হচ্ছে এরাই অক্টোপাসের মতো চলে। ছোট একটু জায়গা থেকে, চিকন একটি জায়গা থেকে এরা ঢুকতে পারে। চিকন হয়ে আস্তে 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 করে তারা ঢুকতে পারে ছোট একটা জায়গা থেকে, অক্টোপাসের মতো। অক্টোপাসরে একটা বোতলের ভিতরে আটকে রাখবেন, একটু ছিদ্র করে দেবেন, বা একটু ছিদ্র করে দিলে ওরা ওখান থেকে অনেক সময় বের হতে পারে। তো একটা নির্দিষ্টই আছে অবশ্য। তো একটু ছিদ্র করলে ওরা ওইখান থেকে বের হতে পারবে, আপনি কল্পনাও করতে পারবেন না যে এখান থেকে কেমনে বের হলো। ঠিক সেরকম হচ্ছে আমাদের এই নিউট্রোফিলের বৈশিষ্ট্য। এখানে চিকন হয়ে ওরা ঢুকে ওই যে ব্যাকটেরিয়া ভাইরাস প্রবেশ করছে ওই কাঁটার সাথে, তখন হচ্ছে তার সাথে সাথে হচ্ছে মাটি ঢুকছে, ধুলা ঢুকছে, ময়লা ঢুকছে, তখন কি করে এই নিউট্রোফিল তাকে কি করে, তাকে গিলে ফেলে। গিলে ফেলার পরে সেটাকে টুকরো টুকরো করে, ক্ষুদ্র ক্ষুদ্র করে। হ্যাঁ, ক্ষুদ্র ক্ষুদ্র করার পরে তারা আবার রক্তে তারা নতুন একটা কেমিক্যাল বের করে দেয়। কেমিক্যাল বের করে দেয়, সেটাকে বলে সাইটোকাইনস। সাইটোকাইনস বলে। সেই নিউট্রোফিল মনে করেন একটা ব্যাকটেরিয়াকে ধরলে মেরে ফেললো, মেরে ফেলার পরে সেইটাকে টুকরো টুকরো করে আবার রক্তে মিশাই দেয়। রক্তে মিশাই দিলে সেই সেই যে টুকরো টুকরো কণাটা, সেই যে টুকরো টুকরো কণাটা রক্তে যখন মিশে যায়, ও সমস্ত দেহে সেই টুকরো টুকরো কণাটা ছড়িয়ে যায়। ছড়িয়ে যখন যায়, অন্য অন্য যে কোষগুলো আছে, সে টের পায়। এটাকে বলা হয় তথ্যমন্ত্রী, অর্থাৎ তথ্য দিয়েছে। ম্যাক্রোফেজ ম্যাক্রোফেজ এবং আমাদের যে এই যে নিউট্রোফিল, এই দুইটাকে তথ্যমন্ত্রী বলা হয়। বিশেষ করে ম্যাক্রোফেজকে বলা হয় তথ্যমন্ত্রী। হুম। আর নিউট্রোফিল অতটা তথ্যের কাজ করে না, তবে মোটামুটি তথ্যের কাজ করে। ম্যাক্রোফেজকে বলা হয় সরাসরি তথ্যমন্ত্রী। এরা করে কি, এই সাইটোকাইনস তৈরি করে তারা রক্তে মিশিয়ে দেয়। মিশাই দিলে তখন অন্য অন্য যে কোষগুলো আছে তারা সংকেত পায় যে আমাদের দেহে অমুক জায়গায় তারা লোকেশনও টের পেয়ে যায় যে অমুক জায়গায় হচ্ছে আমাদের ব্যাকটেরিয়া ভাইরাস প্রবেশ করেছে বা আমাদের দেহে আক্রমণ করেছে। তখন তারা কি করে, সেই অঞ্চলে সেই অঞ্চলে সেই হোয়াইট ব্লাড সেল বেশি পরিমাণ আস্তে আস্তে জমা হতে শুরু করে, এবং সেই অঞ্চলে ব্লাড ভেসেলস যে আছে, এই সাইটোকাইনস কি করে, সাইটোকাইনস নিঃসরণ করার কাজে সেই ব্লাড ভেসেলস গুলো ডাইলেটেড হয়ে যায়, মোটা হয়ে যায়। আর মোটা যদি হয়, সেই অঞ্চলে বেশি পরিমাণ রক্ত প্রবেশ করবে, আর বেশি পরিমাণ রক্ত প্রবেশ করলে সেই অঞ্চলটা গরম হয়ে যাবে, আর সেই অঞ্চলটা গরম হওয়ার সাথে সাথে রেডনেস হয়ে যাবে। তাহলে ইনফ্লামেশন এভাবে তৈরি হয়। হ্যাঁ, আর একটা ভাবে ইনফ্লামেশন তৈরি হয়, ওই আপনার কি বলে অ্যালার্জিক রিয়াকশন, সেটা আমি পরে বলবো। এখন হচ্ছে এই এই সাইটোকাইনসের মাধ্যমে এভাবে অন্যান্য কোষগুলো টের পায়। হুম, কেমোট্যাক্সিসের মাধ্যমে, কেমোট্যাক্সিস দিয়ে প্রথম ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়া তাদেরকে মেরে ফেলে এবং সাইটোকাইনস নিঃসরণ করে অন্যান্য কোষদের সে তথ্যটা পাঠাই দেয় যে অমুক জায়গায় আমাদের এই ধরনের ব্যাকটেরিয়া দেহের ভিতরে প্রবেশ করেছে। তখন তারা সেইখানে চলে আসে, সেই লোকেশনে। হ্যাঁ, তো এটা আমরা আলোচনা, এই যে ক্যাপিলারি দেখছেন, একটু আগে যে বললাম কথাটা, এটা হচ্ছে আর্টারি, এটা হচ্ছে ভেইন, আর মাঝখানে হচ্ছে ক্যাপিলারিস। এটা হচ্ছে ক্যাপিলারিস, এই যে লেখাটা। এখন আর্টারি ভেইনের কেন্দ্রস্থলকে বলা হয় ক্যাপিলারিস। এই পাশ থেকে হচ্ছে অক্সিজেন যুক্ত রক্ত আসছে এবং নিউট্রিশন নিয়ে আসছে, আর এ পাশ থেকে এর ভিতরে থাকে কোষ। তখন এ পাশ থেকে আবার যারা এই কোষগুলো কি করে, অক্সিজেন গ্রহণ করে এবং কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করে, তখন কার্বন ডাইঅক্সাইড আবার এখান থেকে হার্টে চলে যায়, আবার এখান থেকে হার্ট থেকে সরাসরি আসে।
ঠিক এভাবে আমাদের প্রত্যেকটি কোষের ভিতরে, প্রত্যেকটি টিস্যুতে এভাবে রক্ত এবং অক্সিজেন এবং নিউট্রিশন পৌঁছে দেয়। আবার সেই কোষ সাথে সাথে সে অক্সিজেন গ্রহণ করে এবং কার্বন ডাই অক্সাইড ত্যাগ করে, সেটা আবার ভেইন হয়ে চলে যায়। এখান থেকে শুধু বের হতে থাকে, এই আর্টারি থেকে এখানে বের হতে থাকে, ফ্লুইডগুলো বের হতে থাকে, আর এখান থেকে ফ্লুইডগুলো নিয়ে যায়। হ্যাঁ, নিয়ে যায়। তো যাই হোক, আমরা নিউট্রোফিল বললাম, এবার ব্যাসোফিল, তাই না? আমাদের টাইমের দিকেও তাকাতে হবে। আমাদের যে ইমিউন সিস্টেম সম্পূর্ণ আলোচনা করতে হবে এমন কোনো কথা নেই। ইমিউন সিস্টেম এমন একটা সাবজেক্ট, এটা প্রায় 3-4 ঘন্টা সময় লাগে। হুম? তো এই ব্যাসোফিল, ব্যাসোফিল কি করে? ব্যাসোফিলের কাজ হচ্ছে অ্যালার্জিক রিয়াকশন। আমি একটু আগে বললাম নিউট্রোফিল কিভাবে সংকেত পাঠায়। তো এই ব্যাসোফিল কি করে? কোনো ধরনের কোনো ধরনের যদি আমাদের দেহের ভিতরে প্যাথোজেন প্রবেশ, প্যারাসাইটস, হ্যাঁ? প্যারাসাইটস দেহের ভিতরে যখন প্রবেশ করে, প্যারাসাইটস, তখন প্যারাসাইটস বা কোনো ধরনের অ্যালার্জি, কাকে বলে? অ্যালার্জি আবার তো যাদের ইমিউন সিস্টেম অ্যাবনরমালিটি তাদের বলা হয় অ্যালার্জি। তো এই অ্যালার্জি কাকে বলে? কোনো ধরনের ব্যাকটেরিয়া, ভাইরাস না, তবে অন্যান্য উপাদান, যেরকম আহ, যেরকম কি উদাহরণ দিব? আপনারা যখন মরিচ, কাঁচা ঝাল যখন গরম করা হয়, উম, পোড়া হয়, টালা হয়, তখন সেখান থেকে কিন্তু এক ধরনের গ্যাস বের হয়। গ্যাস বের হওয়ার সাথে সাথে চোখ থেকে পানি বের হয়, নাক থেকে হাসি বের হয়, সাথে সাথে কিন্তু সেখান থেকে কি বের হয়? মিউকাস বের হয়, তাই না? তারপরে হচ্ছে আপনার কোনো জায়গায় কেটে ছিঁড়ে গেলে সেইখানে সাথে সাথে ফুলে যায়, সেইখানে সাথে সাথে রক্ত বেড়ে যায়। সেই কাজটা করে কিন্তু ব্যাসোফিল। কিভাবে? সে যখন কোনো ধুলা ময়লা দেহের ভিতরে প্রবেশ করে, কোনো বিষাক্ত পদার্থ প্রবেশ করে, তখন কি করে? এই ব্যাসোফিল সেই কণাটা, মনে করেন এই যে ঝাল, আপনার ঝালটা যখন আপনি পোড়ান, ওই নাকে যখন যায়, তখন আপনার ওই ওই ক্ষুদ্র কণাটা এই ব্যাসোফিলের কাছে চলে যায়। ব্যাসোফিল সেটা গ্রহণ করে। গ্রহণ করার সাথে সাথেই ক্যাপিলারি থেকে ওরা টের পায় ব্যাসোফিল। করার সাথে সাথে তারা হেপারিন, হিস্টামিন এবং সেরোটোনিন, এই ৩টা পদার্থ নিঃসরণ করে। বিশেষ করে হেপারিন হচ্ছে প্রধান, হিস্টামিন প্রধান। এ কারণে দেখেন না যে অ্যালার্জি হলে অ্যান্টিহিস্টামিন খাইতে দেয়, অ্যান্টিহিস্টামিন। তো এইটা হচ্ছে হিস্টামিন। যখন হচ্ছে হিস্টামিন নিঃসরণ করে, তখন কি করে? তখন এই যে আর্টারি ভেইন আছে, এই আর্টারি ভেইনগুলো ডাইলেটেড হয়ে যায়, মোটা হয়ে যায়। মোটা হয়ে গেলে সেই অঞ্চলে বেশি পরিমাণ রক্ত প্রবেশ করে, সেই অঞ্চলে বেশি পরিমাণ ফ্লুইড প্রবেশ করে, সেখানে রেডনেস হয়ে যায়, তারপর সেখান থেকে লাল হয়ে যায়। কি কারণে? ইনফ্লামেটরি। এখানে দেখেন ইনফ্লামেটরি রেসপন্স, ইনফ্লামেটরি হাইপার সেন্সিটিভিটি, অ্যালার্জিক রিয়াকশন, এটা করে থাকে কি? ব্যাসোফিল। এখন কারো যদি ব্যাসোফিল পার্সেন্টেজ বেশি হয়, তাহলে বুঝতে হবে তার অ্যালার্জি রয়েছে। হুম, অ্যালার্জি রয়েছে। তাহলে হেপারিন নিঃসরণ করে কে? যদি পরীক্ষায় প্রশ্ন আসে আম, কোন কোষ হেপারিন নিঃসরণ করে, তাহলে আপনারা অ্যান্সার দেবেন ব্যাসোফিল সিক্রেশন হেপারিন। হ্যাঁ, হেপারিন, হিস্টামিন, সেরোটোনিন, এই 3টি কথা তখন আপনারা লিখবেন। তবে আপনার হিস্টামিন কথাটা লিখতেই হবে, কারণ হিস্টামিন হচ্ছে প্রধান। তো এইটা নিঃসরণ করার সাথে সাথে সেই জায়গাগুলো ইনফ্লামেটরি রেসপন্স হয়। তাহলে ইনফ্লামেটরি যে রেসপন্সটা, যে কোনো প্রদাহ, যে কোনো প্রদাহ রেসপন্স করে কে? এই ব্যাসোফিল। তাহলে আমরা ব্যাসোফিল সম্পর্কে জানলাম। ব্যাসোফিলের কাজ হচ্ছে ইনফ্লামেশন তৈরি করা। এই যে দেখেন, এখানে হচ্ছে এটা ক্রস সেকশন হচ্ছে ব্লাড ভেসেলস। এই ব্লাড ভেসেলস সাধারণত এরকম থাকে। যখন এই অ্যালার্জিক রিয়াকশনটা হয়, দেখবেন এই চোখ ফুলে গেছে, ঠোঁট ফুলে গেছে, তারপর নাক থেকে পানি বের হয়, চোখ ফুলে যায়, হ্যাঁ, তারপর স্কিন লাল হয়ে যায়। কেন? এখানে এই যে ব্লাড ভেসেলস ডাইলেটেড হয়ে যায়, মোটা হয়ে যায়। আর মোটা হয়ে গেলে সেখানে রক্ত বেশি যায়, ফ্লুইড বেশি যায়। পাইপ যদি মোটা হয়, তাহলে বেশি পরিমাণ রক্ত যাবে না? তো এভাবে হচ্ছে এই অ্যালার্জিক রিয়াকশনটা হয়ে থাকে। এবার আসি ইওসিনোফিল। আপনারা আমার কাছে মনে হয় বেশি আলোচনা না করা ভালো।
আচ্ছা, আমি কি আলোচনা করব না এইটুকু থাকবে? 58 মিনিট 50 মিনিট হয়েছে আলোচনা। আমরা নিউট্রোফিল এবং ইওসিনোফিল দুইটা আলোচনা করলাম, দুইটা কোষ, এখনো তিনটা কোষ বাকি। ব্যাসোফিল আর নিউট্রোফিল আলোচনা করেছি, আপনি ইসোফিলটা শেষ করে দেন। আচ্ছা, ঠিক আছে। নিউট্রোফিল, ইওসিনোফিল এবং নিউট্রোফিল, ব্যাসোফিল এবং ইওসিনোফিল এই তিনটা আমরা কমপ্লিট করি। এবার হচ্ছে ইওসিনোফিল। ইওসিনোফিলের প্রধান কাজ হচ্ছে অ্যান্টিহিস্টামিন নিঃসরণ করা। আমাদের দেহে যখন অ্যালার্জিক রিয়াকশন হয়, সেই অ্যান্টিহিস্টামিন আমরা ট্যাবলেট খাই না, সেই ট্যাবলেটের কাজটা করে হচ্ছে অ্যান্টিহিস্টামিন। অ্যান্টিহিস্টামিন এবং কি করে, প্যারাসাইটস আছে না, ব্যাকটেরিয়া, ভাইরাস, প্যারাসাইটস, ফাঙ্গাস, সেই প্যারাসাইটসের যে জায়গাটাকে, সেই জায়গাটাকে অ্যাটাক করে। এই দুইটা কাজ কি কি? অ্যান্টিহিস্টামিন অ্যান্টিহিস্টামিন নিঃসরণ করে, সাথে সাথে প্যারাসাইটসের যে জায়গাটা সেটাকে অ্যাটাক করে, তারা আক্রমণ করে। তাহলে ইওসিনোফিলের কাজ হচ্ছে অ্যান্টিহিস্টামিন নিঃসরণ করা এবং প্যারাসাইটসকে আক্রমণ করা। আর আমরা একটু আগে ব্যাসোফিলকে কি বললাম? ব্যাসোফিলের কাজ হচ্ছে আমাদের হিস্টামিন নিঃসরণ করা, অর্থাৎ ইনফ্লামেশন তৈরি করা। সে কিন্তু আপনার ওই প্যারাসাইটসকে আক্রমণ করে না, মনে রাখবেন, ভালো করে মনে রাখবেন। প্যারাসাইটসকে আক্রমণ করে ইওসিনোফিল, প্যারাসাইটসকে আক্রমণ করে ইওসিনোফিল এবং অ্যান্টিহিস্টামিন নিঃসরণ করে। আর ব্যাসোফিলের কাজ হচ্ছে হিস্টামিন নিঃসরণ করা এবং ইনফ্লামেশন তৈরি করা। ঠিক আছে? এই দেখেন, স্লো ডাউন ইনফ্লামেশন কজ বাই ব্যাসোফিল। ব্যাসোফিলের কাজ হচ্ছে ইনফ্লামেশনটাকে কমানো, নিয়ন্ত্রণে আনা। এটা হচ্ছে ব্যাসোফিলের প্রধান কাজ। ঠিক আছে, এইটুকু তাহলে আজকে আলোচনা থাকুক আমাদের নিউট্রোফিল, ইওসিনোফিল। ব্যাসোফিলের প্রধান কাজ না ইওসিনোফিলের প্রধান কাজ? জি, ওটা ইওসিনোফিলের প্রধান কাজ, তো অ্যান্টিহিস্টামিন তৈরি করা, মানে আমাদের প্রদাহটাকে কমানো। হ্যাঁ, অ্যান্টিহিস্টামিনের কাজটা হচ্ছে ইওসিনোফিলের, সেইটা মনে রাখবেন। অ্যান্টিহিস্টামিনের কাজ হচ্ছে হ্যাঁ হ্যাঁ। ইওসিনোফিলের। আর হচ্ছে ব্যাসোফিল কি করবে? ব্যাসোফিল হচ্ছে ইনফ্লামেশন তৈরি করবে, সে হচ্ছে হিস্টামিন নিঃসরণ করবে। আর ইওসিনোফিল হচ্ছে অ্যান্টিহিস্টামিন নিঃসরণ করবে। এটা হচ্ছে মাথায় রাখবেন, সব মনে রাখবেন, এইটা হচ্ছে পার্থক্য। আমাদের ইমিউন সিস্টেম কিন্তু ভালোভাবে বুঝতে হবে। আপনারা অনেকে মনে করতেছেন আমাদের ট্রিটমেন্ট করতে গেলে এটা কোন কাজে লাগবে। আসলে মেডিকেল সায়েন্স যখন এই বিষয়টা জানবেন না, যখন ইমিউনোলজিক্যাল যে ডিজিজগুলো রয়েছে, ইমিউনোলজিক্যাল ফ্যাক্টরস যে কথাগুলো বলা হবে, তখন আপনাদের উদাহরণ দেয়া হবে যে এই ল্যাকিংসের কারণে এইটা হচ্ছে, তখন আপনারা এই কথাটা বুঝতে পারবেন না। অনেক প্যাথোলজিও বুঝতে পারবেন না, শুধুমাত্র এই ইমিউন সিস্টেমে এই কোষগুলো ইন্ডিভিজুয়াল ভাবে যদি না জানেন। ঠিক আছে? তো আমরা এরপরে যদি সুযোগ হয় তাহলে এই ম্যাক্রোফেজ নিয়ে কথা বলবো, তারপর হচ্ছে আমাদের সেকেন্ড লাইন অফ ডিফেন্স নিয়ে কথা বলবো। হ্যাঁ, একটু স্লাইডটা ভিউ করি একবার, এভাবে ব্যাকটেরিয়া, ভাইরাস, তারপর এটা হচ্ছে থার্ড লাইন অফ ডিফেন্স, লিম্ফোসাইট। লিম্ফোসাইটের যে ভাগ করেছে তারা কিভাবে কাজ করে, লিম্ফোসাইট কোন প্রক্রিয়ায় কাজ করে, এই ব্যাপারগুলো আপনাদের স্পষ্টভাবে জানতে হবে। তারপরে অ্যান্টিবডি কি, হ্যাঁ, অ্যান্টিবডি কত প্রকার, অ্যান্টিবডি কিভাবে তৈরি হয়, এই বিষয়গুলো কিন্তু আপনাদের জানা দরকার। এগুলো হচ্ছে থার্ড লাইন অফ ডিফেন্স। যাই হোক, আপনারা মোটামুটি একটা বেসিক ধারণা পেয়েছেন যে ফার্স্ট লাইন অফ ডিফেন্স কাকে বলে, সেকেন্ড লাইন অফ ডিফেন্স কাকে বলে, থার্ড লাইন অফ ডিফেন্স কাকে বলে। তাহলে আমি একবার সামারি বলি। ফার্স্ট লাইন অফ ডিফেন্স কাকে বলে? ফার্স্ট লাইন অফ ডিফেন্স হচ্ছে দেহের রক্তের ভিতরে প্রবেশ করার পূর্বে, ফার্স্ট লাইন অফ ডিফেন্স দেহে রক্তের ভিতরে প্রবেশ করার পূর্বে স্কিন, মিউকাস মেমব্রেন, স্যালাইভা, বডি ফ্লুইড, যে ফ্লুইডগুলো আছে তার মাধ্যমে যে প্যাথোজেন আছে, প্যাথোজেনকে স্টপ করে, মেরে ফেলে, তাকে বলা হয় ফার্স্ট লাইন অফ ডিফেন্স। কোনো ধরনের কোষ আমাদের ব্যবহার হয় না, শুধুমাত্র কেমিক্যালের মাধ্যমে। এটা হচ্ছে ফার্স্ট লাইন অফ ডিফেন্স। সেকেন্ড লাইন ডিফেন্সের ভিতরে রয়েছে নিউট্রোফিল, ম্যাক্রোফেজ, ব্যাসোফিল, ইওসিনোফিল এবং ন্যাচারাল কিলার সেল। এটা হচ্ছে সেকেন্ড লাইন অফ ডিফেন্স। যখন এই সেকেন্ড লাইন অফ ডিফেন্স না পারবে, তখন আসে থার্ড লাইন অফ ডিফেন্সের কাছে। থার্ড লাইন অফ ডিফেন্সের ভিতরে কি? টি সেল, বি সেল, যারা
ওই যে দেখেন না অ্যান্টিবডি তৈরি করে। এই যে দেখেন কোভিড-19 এর যে ভ্যাকসিন তৈরি হতে এত সময় লাগলো কেন? এই কারণে ওর অনেক গবেষণা আছে, অনেক ট্রায়াল দিতে হয়। তারপরে এটা পারফেক্ট হচ্ছে কিনা সেইটা পরীক্ষা করার জন্য কয়েক ধাপ অতিক্রম করতে হয়। হ্যাঁ, এটা অনেক কমপ্লিকেটেড। তাই ওই বিষয়গুলো স্পষ্টভাবে দেখবেন যারা এই বিষয় নিয়ে কথা বলে, অ্যান্টিবডি নিয়ে যখন ওই যখন কি বলে, যখন ওই ভ্যাকসিন নিয়ে কথা বলে তখন অনেক অনেক কঠিন শব্দগুলো ইউজ করে তারা বিভিন্ন ধরনের। তখন আপনারা কিন্তু এই বিষয়গুলো যদি না জানেন যে বি সেল কিভাবে কাজ করে, টি সেল কিভাবে কাজ করে, সুপ্রেসর সেল কিংবা হেল্পার টি সেল, সাইটোটক্সিক কিভাবে কাজ করে, এই সেলগুলো মেমোরি সেল কিভাবে কাজ করে, এইগুলো যদি আপনারা না জানেন তাহলে ওই শব্দগুলো আপনারা বুঝবেন না, ওই প্যাথোলজি রিপোর্ট আপনারা বুঝবেন না। এই কারণে কিন্তু এই অ্যাকোয়ার ইমিউনিটি, যে অর্জিত ইমিউনিটিটা, এটা খুবই ইম্পর্ট্যান্ট। আর এই অ্যাকোয়ার ইমিউনিটি অ্যাক্টিভ রাখার মূল মন্ত্র হচ্ছে আপনারা কথায় কথায় কোনো ধরনের ড্রাগস গ্রহণ করবেন না। জ্বর হলে, হ্যাঁ, সর্দি কাশি হলে, হ্যাঁ, একটু সময় দিবেন, দেহকে একটু সময় দিবেন। তাহলে দেহ এই বি সেল তারা রিকগনাইজ করবে যে কোন ধরনের ব্যাকটেরিয়া ভাইরাস আমার দেহের ভিতরে, কোন ধরনের ভাইরাস আমার দেহে প্রবেশ করেছে। তখন তারা চিনে নিবে। যখন চিনে নিবে পরবর্তীতে ওই ভাইরাস আর পরবর্তীতে ঢুকলে আর আমরা অসুস্থ হব না। তো এই কারণে হচ্ছে এই অ্যাকোয়ার ইমিউনিটিটা খুবই ইম্পর্ট্যান্ট। এর মেকানিজমটা আমাদের জানতে হবে, হ্যাঁ, এক এক করে। তো যাই হোক, আমাদের আলোচনা আজকে এখানেই শেষ করলাম। এখন হচ্ছে আমরা কতজন আছি? 14 জন, মাত্র 14 জন। আচ্ছা, ঠিক আছে। তো এখন হচ্ছে আপনাদের প্রশ্ন পর্ব। আপনারা প্রশ্ন করেন, কোনো প্রশ্ন আছে কিনা? প্রশ্ন করার আগে আমি একটা কথা বলতে পারি? জি। শামীম ভাই, আপনি অসাধারণ সুন্দর ক্লাস নিয়েছেন, আমি সামনাসামনি প্রশংসা করছি না। তো আমার প্রত্যেকটা লাইন ওয়ার্ড টু ওয়ার্ড, সেন্টেন্স টু সেন্টেন্স যেভাবে বুঝিয়েছেন, আমরা চাই যে নেক্সট ক্লাসটাও আপনি এই ইউনিট সিস্টেমের ক্লাসটা আপনি নেন এবং আপনি আমাদেরকে মানে এটা পড়ান আর কি। তো তাহলে আমরা পুরোপুরি কমপ্লিটলি একটা ইমিউন সিস্টেমের উপর ধারণা পাবো। তা না হলে ভেঙে ভেঙে না হবে না। তো আচ্ছা, আপনাদের এই ক্লাসটা আপনি নেবেন। আচ্ছা, ঠিক আছে। মান্নান স্যারও এই ইমিউন সিস্টেমের উপরে লেকচার আছে, সমস্যা নাই, আমিও নিব ইনশাল্লাহ, আশা করি। তো ডাবল আলোচনা করলে হবে কি আপনাদের মনের ভিতরে গেঁথে যাবে এই বিষয়গুলো, আসলে খুবই জানা দরকার, ইম্পর্টেন্ট একটা বিষয়। তো আর কারো কোশ্চেন আছে কিনা? যেহেতু অনেক রাত হয়ে গেছে, 1 ঘন্টা আলোচনা হয়েছে। বেশি আলোচনা শুনলে আবার মাথার ভিতরে ওভারলোড হয়ে গেল আর কি, এ কান থেকে ঢুকবে ও কান থেকে বের হবে। তো বেশি আলোচনা না করাই ভালো। তো কার কোনো প্রশ্ন? জহিরুল সাহেব, ডিএস হাকিম? আচ্ছা, যাই হোক, তাহলে আমি প্রশ্ন করি, আপনারা যেহেতু প্রশ্ন করছেন না। আচ্ছা, প্রশ্ন করব এবার কাকে? আমি প্রশ্ন করি, সেটা হচ্ছে আপনি থার্ড লাইন অফ ডিফেন্স যেটা বলেছেন যে টি সেল, বি সেল এন্ড এনকে সেল, তো আমরা কি অ্যাকুয়ার্ডের মধ্যে এই তিনটাকেই দিব? না, আপনারা অ্যাকোয়ারের ভিতরে এনকে সেল নেওয়া যাবে না। ন্যাচারাল কিলার সেল এনকে সেল যেটা, সেটা হচ্ছে আমাদের সেকেন্ড লাইন অফ ডিফেন্সের ভিতরে। আমি তো একটু আগেই বললাম এনকে সেল, ন্যাচারাল কিলার সেলটা হচ্ছে আমাদের ইসের ভিতরে, সেকেন্ড লাইন অফ ডিফেন্সের ভিতরে। যাই হোক, কেউ লিভ নিবেন না, হ্যাঁ, লিভ নিবেন না। 16 জন আছেন, 15 জন আছেন, আমি প্রশ্ন করব, আপনারা ভয়তে পালাবেন না কেউ। আচ্ছা, ঠিক আছে। এবার জহিরুল সাহেব আপনি বলেন যে ফার্স্ট লাইন অফ ডিফেন্সের ভিতরে কে কে আছে? ফার্স্ট লাইন অফ ডিফেন্সের ভিতরে জহিরুল সাহেব শুনতে পাচ্ছেন? জি স্যার। জি, ফার্স্ট লাইন অফ ডিফেন্সের ভিতরে কে কে আছে বলেন? ফার্স্ট লাইন অফ ডিফেন্সের ভিতরে আছে যে ব্লাড আছে, স্লাইভা আছে, তারপর হচ্ছে আমাদের যে স্টোমাক যে জুস আছে, জি, এর পরবর্তীতে স্পাইনাল ফ্লুইড আছে, তারপরে আছে মিউকাস, লিভার বাইল আছে, মিউকাস, মিউকাস আছে, গল ব্লাডার বাইল আছে যেটা, জি জি, এগুলো হচ্ছে ফার্স্ট। এখানে এখানে কোনো ধরনের
কোষ ব্যবহার হয় না, শুধুমাত্র কেমিক্যাল ইউজের মাধ্যমে কিন্তু তারা ব্যাকটেরিয়া ভাইরাসকে ধ্বংস করছে, তাই না? ডিফেন্স জি হিসেবে কাজ করছে। আচ্ছা, ঠিক আছে। তো এবার প্রশ্ন হচ্ছে অ্যাকোয়ার ইমিউনিটি কাকে বলে? যে কেউ একজন। অ্যাকোয়ার্ড ইমিউনিটি, অর্জিত ইমিউনিটি কাকে বলে? সুরাই দিবা বাদে, আপনার মিউট করা লাগবে না, আনমিউট করা লাগবে না। মিষ্টি আপা, অর্জিত ইমিউনিটি আমি সংক্ষেপে কিন্তু একটু বলছিলাম, আলোচনা করিনি কিন্তু সংক্ষেপে বলছি। কেউ বলতে পারবে না? আচ্ছা ঠিক আছে, বলেন 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 মিষ্টি আপা বলেন। আমাকে আমার স্লাইডটা একটু দেখতে হবে স্যার, ও আচ্ছা আচ্ছা এটা আমাকে আর একটু বুঝতে হবে, এরপরে আমি করতে আচ্ছা, পারবো। যাই হোক, আপনার আমি তো আলোচনা করেছি, পরে দেখবেন। অ্যাকোয়ার ইমিউনিটি হচ্ছে অর্জিত। অর্জিতটা কাকে বলে? একটু আগে বললাম যে আমাদের যে ইমিউন সিস্টেম আছে, সে অর্জন করতে হয়। অর্জন করে কি করে? দেহে যখন কোনো ধরনের ব্যাকটেরিয়া ভাইরাস দেহের ভিতরে প্রবেশ করে, তখন তারা রিকগনাইজ করে যে কোন ধরনের ব্যাকটেরিয়া দেহের ভিতরে প্রবেশ করেছে, কোন ব্যাকটেরিয়া না সরি, ভাইরাস, কোন ধরনের ভাইরাস দেহের ভিতরে প্রবেশ করেছে। তারা সেটা বিবেচনা করে সবার শেষে, থার্ড লাইন অফ ডিফেন্স আসে কিন্তু সবার শেষে, অর্জিত ইমিউনিটি সবার শেষে এসে তখন তারা অ্যান্টিবডি তৈরি করে, সেটাকে বলা হচ্ছে থার্ড লাইন অফ ডিফেন্স। আচ্ছা ঠিক আছে, আর আলোচনা করার দরকার নেই। আচ্ছা, এবার বলেন যে নিউট্রোফিলকে 5 ভাগে ভাগ করেছে, এই 5টা কোষের নাম বলেন যে কেউ একজন। 5টা কোষের নাম যে কেউ একজন বলেন। আচ্ছা ফাতিমা আপা বলেন যে 5টা কোষ আমাদের, 5টা কোষের নাম বলেন। হোয়াইট ব্লাড সেলকে 5 ভাগে ভাগ করেছে, সেটা বলেন। ইসোনোফিল, বেসোফিল, নিউট্রোফিল, মনোসাইট, লিম্ফোসাইট। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। তারপরে হচ্ছে রক্তকে তো রক্তের কত ভাগের 1 ভাগ থাকে আমাদের হোয়াইট ব্লাড সেল? ডিএস হাকিম সাহেব আপনি বলেন। আপনি মাইক্রোফোন আনমিউট করতে পারেন কিনা জানি না, আপনাকে ওয়েটিং এ দিলাম, আপনি আনমিউট করেন। আচ্ছা, মান্নান সাহেব আপনি বলেন যে কত পার্সেন্ট রক্তের, টোটাল রক্তের কম্পোজিশনের কত পার্সেন্ট হচ্ছে আমাদের হোয়াইট ব্লাড সেল থাকে? মান্নান মিয়া। আসসালামু আলাইকুম। 4000 থেকে 10,000। সেটা তো হচ্ছে টোটাল কাউন্ট, আমি টোটাল কাউন্ট বলিনি, বলছি হচ্ছে কত আমাদের যে ব্লাড তো 100%, 100%-এর কতটুকু পরিমাণ, কত পার্সেন্ট থাকে হোয়াইট ব্লাড সেল? 100%-এর কত পার্সেন্ট থাকে হোয়াইট ব্লাড সেল? আপনি আমার প্রশ্ন বোঝেননি না আপনি বুঝেননি, কোনটা? আচ্ছা, যে কেউ একজন প্রশ্নের অ্যান্সার দেন। এটা মান্নান মিয়া তো পারলো না আপনাদের ভিতরে। টোটাল রক্তের কত পার্সেন্ট থাকে? 1%। জি, ধন্যবাদ নাহারাপা। 1% থাকে বা 1%-এর একটু কম থাকে, তবে আমরা 1% হিসেবে কাউন্ট করতে পারি যে 1% আমাদের থাকে। টোটাল রক্তকে তো 2 ভাগে ভাগ করা হয়েছে, প্লাজমা এবং ব্লাড সেল। ব্লাড সেল হচ্ছে 45% আর প্লাজমা হচ্ছে 55%। তো এদিকে হচ্ছে যেহেতু 45%, 45%-এর 44%ই হচ্ছে আপনার রেড ব্লাড সেল, আর 1% সেই 1%কে 1% হচ্ছে হোয়াইট ব্লাড সেল এবং প্লাটিলেট। তাহলে 1%-এরও কম থাকে হচ্ছে হোয়াইট ব্লাড সেল। তাহলে এটা মনে রাখতে হবে। আচ্ছা, সেই 1%-কে 5 ভাগে ভাগ করা হয়েছে 5টা কোষ। এবার বলেন নিউট্রোফিল কত পার্সেন্টেজ থাকে এর ভিতরে? নিউট্রোফিল কত পার্সেন্ট থাকে? 50 থেকে 70%। এই তো, থ্যাংক ইউ। আচ্ছা ঠিক আছে, আজকে প্রশ্ন পর্ব থাক, অনেক হয়েছে। আপনারা ভালো করে পড়াশোনা করবেন, আর হচ্ছে আমি স্লাইড দিয়ে দেব, আর অ্যাডপটিভ ইমিউনিটি, অর্জিত যে ইমিউনিটিটা আছে সেটাও আমি আলোচনা করার চেষ্টা করব। তাহলে ভালো থাকেন, শুভরাত্রি। আর কোনো কথা বাকি আছে কিনা? জহিরুল সাহেব, তাহলে ক্লাস শেষ করি। জি স্যার, ওকে, আপনি যেহেতু প্রশ্নোত্তর পর্ব শেষ করেছেন,